যাদের প্ল্যান ছিল নির্বাচন হবে না, 5 বছরের জন্য থেকে যান, সেটাও তো আমাদের নজরে রাখতে হয়েছে। আমাদের নেতা দীর্ঘ নির্বাসিত জীবন থেকে ফিরে এসে যখন বললেন আই হ্যাভ এ প্ল্যান, আমরা সেই প্ল্যান নিয়েই এই ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধের মধ্যেই শান্তি চুক্তি কেবল হলো, এখন এমওইউ হয়েছে, এখনো সই হয় নাই চুক্তি, আবারও হতে পারে। যাই হোক, সেই অবস্থায় আমরা এখানে দাঁড়িয়ে 9,37,000 কোটি টাকার বাজেট এখানে উপস্থাপন করেছে যেখানে এই যে বৈশ্বিক এত অস্থিরতার মধ্যে বৈশ্বিক মুদ্রা ব্যবস্থার পতন হচ্ছে, গণতন্ত্রের অনেক জায়গায় পতন হচ্ছে, দুর্ভিক্ষের হাতছানি দিচ্ছে, এই সময় আমাদের নেতা 100 দিনের প্রোগ্রামে নির্বাচন ইশতেহার অনুযায়ী যে সমস্ত প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম সামাজিক নিরাপত্তা বেষ্টনীর জন্য, দরিদ্র মানুষের জন্য, এই সমাজের উন্নয়নের জন্য, কৃষকের উন্নয়নের জন্য সমস্ত পরিকল্পনা আমরা ইনিশিয়েট করেছি, শুরু করেছি। 10,000 টাকা সুদ সহ কৃষি ঋণ প্রথম ক্যাবিনেট মিটিংয়ে পাশ করে দেওয়া হয়েছে, মওকুফ করে দেওয়া হয়েছে। তিনি আমাদের নেতা জনাব তারেক রহমান। আমি এই সুযোগে ওনাকে থ্যাংক ইউ দিতে চাই। Our Prime Minister is always well ahead of time. Thank you, Mr. Prime Minister, on behalf of the nation and on behalf of the House of the Nation. মাননীয় স্পিকার, আমি এখন স্মরণ করব আমাদের মহান নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি বাংলাদেশের অর্থনীতিকে একটা শক্ত ভিত্তির উপর দাঁড় করিয়ে গিয়েছেন। স্বনির্ভর বাংলাদেশ গড়ার জন্য তিনি চেষ্টা করে গিয়েছেন, আমাদেরকে বিভিন্ন পলিসি এবং রাষ্ট্রীয় কাঠামো দাঁড় করিয়ে দিয়েছেন। স্মরণ করছি যাদের রক্ত ঘামে ত্যাগে এই রাষ্ট্রের অর্থনীতি টিকে আছে। স্মরণ করছি মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই কর্মসূচিকে ধারণ করেছিলেন এবং সেগুলো কন্টিনিউ করেছেন। এখন আমরা এই গণ অভ্যুত্থানে যারা রক্ত দিয়েছে, রক্ত রঞ্জিত করেছে আমাদের কালো রাজপথ, যে সমস্ত আমাদের সন্তানেরা শহীদ হয়েছে, পঙ্গু হয়েছে, চক্ষু হারিয়েছে, তাদেরকে স্মরণ করছি, তাদের সকলের প্রতি সহানুভূতি প্রকাশ করছি। যারা অসুস্থ আছেন তাদের সুস্থতা কামনা করছি। মানে স্পিকার, এক লাইনেই স্মরণ করা যেত, কিন্তু আমরা আলাদা আলাদা করে 71-এর মুক্তিযোদ্ধাদেরকে স্মরণ করি, 24-এর অভ্যুত্থানের যারা শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ করি, যারা এই দেশের জন্য বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে জীবন দিয়েছেন, উৎসর্গ করেছেন তাদের জীবন, তাদেরকে স্মরণ করি। সেটা একভাবেই করতে পারত, কিন্তু শুধুমাত্র যারা এই দেশকে পরিবর্তনের জন্য, এই দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, আজকে শুধু তাদেরকে স্মরণ করেছি আলাদাভাবে। মাননীয় স্পিকার, বাজেট সম্পর্কে মাননীয় অর্থমন্ত্রী ভালো বলবেন। আমার তো বিভিন্ন রকমের সাবজেক্ট, কিন্তু বাজেট সম্পর্কে যেহেতু আলোচনা করতে উঠেছি, তো কিছু বিষয় তো বলতেই হয়। আমি মাননীয় অর্থমন্ত্রীকে বলতেছিলাম, ইউ হ্যাভ চেঞ্জ দি ওল্ড গেম, ইউ এন্টার্ড ইনটু দি নিউ গেম, নিউ ইকোনমিক অর্ডার এন্ড নিউ ইকোনমিক মডেল অ্যাপ্লিকেশন। সেই জন্য আপনাকে ধন্যবাদ। পুরাতন ধ্যান ধারণার যে অর্থনীতি, যে বাজেট, সেই ধারণা থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় তিনি বেরিয়ে গিয়ে নতুন ধ্যান ধারণার বাজেট দিয়েছেন। ইটস এ বাজেট অফ নিউ ইকোনমিক অর্ডার ফর দি কান্ট্রি। এখানে সোশ্যাল সেফটি নেটওয়ার্ক যেভাবে আপনি দিয়েছেন, যারা সেই অর্থগুলো অর্থনীতিতে আবার সার্কুলেট করবে, সেইভাবে রিভলভিং ইকোনমি হিসেবে বাংলাদেশের দরিদ্র অর্থনীতিটা পাল্টে যাবে। মাননীয় স্পিকার, ফরাসি অর্থনীতিবিদ ফ্রেডরিক বাস্তিয়া, তার বিখ্যাত একটা গ্রন্থ আছে, প্রবন্ধ আছে, হোয়াট ইজ সিন অ্যান্ড হোয়াট ইজ নট সিন। এর মধ্যে তিনি বলছেন, প্রাথমিকভাবে বাজেটের যে সমস্ত প্রভাব, সেটা তো কালকে থেকেই দেখা যাবে বা 1 তারিখ থেকে দেখা যাবে, কিন্তু যে জিনিসটা দৃশ্যমান তাৎক্ষণিক হবে না, সেটা হচ্ছে হোয়াট ইজ নট সিন।
এইবারের বাজেটে ইনশাআল্লাহ এই যে সামাজিক প্রভাব, অর্থনৈতিক প্রভাব, সেটা এখনই সিন হবে না, 6 মান্থস পরে আপনারা সেই চেঞ্জটা দেখবেন। যেটা মানে অত্যন্তকে আগেই আমি ধন্যবাদ দিয়ে দিয়েছি যে the difficulty lies not so much in the developing new ideas as in escaping from the old ones. You have escaped from the old ones. Thank you, Mr. Finance Minister. আমি তত্ত্বতে যাব না, কারণ অনেকেই এই সম্পর্কে কথা বলেছেন। পৃথিবীর কখন 3000 খ্রিস্টপূর্বে রোমান সাম্রাজ্যে সিনেটে বাজেট দেওয়া হয়েছিল, এগুলো এখন প্রয়োজন নাই। যারা ইতিহাসের ছাত্র তারাই চর্চা করতে পারে। আমি সরাসরি বিশ্বের প্রথম বাজেটের কথাটা বলতে পারি। উইলিয়াম ইওয়ার্ড গ্ল্যাডস্টোন যেটা বিশ্বের প্রথম বাজেট পেশ করেছিলেন 1853 সালে। আর এটা শুধুমাত্র এরিথমেটিক্সের কোনো খেলা নয়। এই এক্সপেন্ডিচার দিস মাস্ট গো থ্রু থাউজেন্ডস অফ পিপল টু টাচ দেয়ার হার্ট। মানিটা আমি আজকে এখানে লোকেট করছি। আমার পেরিফেরিতে একেবারে টেকনাফের সীমান্তে একজন বৃদ্ধ বয়স্ক বিধবা মহিলা, তাকে সেই বাজেটটা কি এফেক্টটা দিবে সেইটা যারা প্রণয়ন করতে পারবে তিনিই ভালো অর্থমন্ত্রী। আমরা সেটা করেছি। আমরা করেছি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উপরে কোন রকমের ট্যাক্স বৃদ্ধি করা হবে না। সারা দেশের মানুষ বলছে সব বাজেট, হ্যাঁ বৃদ্ধি তো করা হবে না, অর্থমন্ত্রী বলছেন টু সাম এক্সটেন্ট কমানো হয়েছে। না এখানে গরিব মানুষ মনে হয় কম, এই জন্য তাহলে দেখা গিয়েছে মাননীয় স্পিকার, বাজেট প্রদানের আগে একবার বাড়তো টাকা দাম, বাজেট দেওয়ার পরে আরেকবার বাড়তো। এবার আগেও বাড়ে নাই, পরেও বাড়ে নাই, মধ্যেও বাড়ে নাই নিত্য প্রয়োজনীয় দ্রব্য। এটাই হচ্ছে আমাদের একটা চমৎকার। আর মাননীয় স্পিকার, এখন অনেকের উদ্ধৃতি দিয়ে বলা যায় উপমহাদেশের যখন প্রথম বাজেটটা দেয় 1860 সালে, তখনকার যে ধারণা, আজকের ধারণা তো সেটা থাকবে না। একজন অর্থনীতিবিদ, আমি নাম নিলে এখানে বিতর্ক হবে সেই জন্য নামটা নেব না, কিন্তু আমি তার থেকেই ধার করছি সেই জন্য নামটা না বললেও বলি। তিনি বলছিলেন, নো পাওয়ার অন আর্থ ক্যান স্টপ অ্যান আইডিয়া হুজ টাইম হ্যাজ কাম। যে পরিবর্তনের সময়টা এসেছে সেটা কেউ দূরে রাখতে পারবে না। পৃথিবীর কোন শক্তি এমন কোন ধারণাকে থামাতে পারে না যার সময়টা এসে গেছে। আজকে বাংলাদেশের অর্থনীতিতেও সেই সময় এসেছে যেখানে আমাদের স্বনির্ভরতা এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায়। নিউ টাইম, উই হ্যাভ এন্টার্ড ইনটু এ নিউ এরা। আজকে আমি 2026 সালের এই ঐতিহাসিক মুহূর্তে এই সংসদে দাঁড়িয়ে আমার বলতে দ্বিধা নেই, একটি উন্নত, সমৃদ্ধ এবং স্মার্ট বাংলাদেশ হিসেবে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়ানো হলো এমন একটি ধারণা, যে ধারণার সময় এসে গেছে এবং মাননীয় প্রধানমন্ত্রী সেটা অনুধাবন করেছেন। আমাদের এই যাত্রাকে ইনশাআল্লাহ কেউই রুখে দিতে পারবে না। আমরা এখানে যে বিষয়গুলোকে গুরুত্ব দিয়েছি সেটা হচ্ছে ডেভিড লয়েড জর্জের ভাষায় পিপুলস বাজেট। এই পিপুলস বাজেট বলতে সামাজিক নিরাপত্তার জন্য ধনীদের উপরে কর আরোপ করা। কঠিন তো বলি নাই, তাহলে হইতে পারত। সামাজিক নিরাপত্তার বৃদ্ধির জন্য, সোশ্যাল সেফটি নেটওয়ার্ক বৃদ্ধির জন্য ধনীদের উপরে কর করা। ধনীদের উপরে কর বৃদ্ধি হবে, গরিবরা পাবে। আমরা এই বাজেটে দারিদ্র, শিক্ষা এবং অর্থনৈতিক অসমতার বিরুদ্ধে একটা আপোষহীন যুদ্ধ করতে চাই। বিএনপির নির্বাচনী ইশতেহারে তাই সামাজিক নিরাপত্তা বলয়ের প্রস্তাবগুলো অত্যন্ত উজ্জ্বলভাবে প্রকাশ করা হয়েছে। আমি সেই বাজেট বক্তৃতা থেকে আমাদের যেটা
প্ল্যানিং কমিশনে পাশ হয়েছিল ইসিএনএসিতে, সেখান থেকে শুধু 2-3টা বিষয় আমি উদ্ধৃত করেছি। এই আইডিবি প্রণয়নে, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রামের 5টা বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রথম স্তর, সবচেয়ে জরুরি যেটা, রাষ্ট্র ব্যবস্থার সংস্কার। বৈষম্যহীন, দ্বিতীয় স্তর, বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়ন ও টেকসই রাষ্ট্রের সক্ষমতা অর্জন। ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন ও পুনরুদ্ধার। অঞ্চল ভিত্তিক সুষম উন্নয়ন, ধর্ম, সমাজ, ক্রীড়া, সংস্কৃতি ও সংহতি। এই 5টা মূল ভিত্তির উপরে, স্তম্ভের উপর ভিত্তি করে আমরা এবারের বাজেটটা প্রণয়ন করেছি। তার মধ্যে বিশেষ প্রয়োজনীয় উন্নয়ন সহায়তা, সমাজ কল্যাণ, কৃষি ও ধর্ম মন্ত্রণালয়ের জন্য 17,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। যেই টাকাটা যাবে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, ইমাম মুয়াজ্জিন সহ অন্যান্য উপাসনালয়ের যারা কর্তা আছেন তাদের কাছে। এটা সোশ্যাল সেফটি নেটওয়ার্কের একটা নতুন ধারণা। বিদ্যমান সোশ্যাল সেফটি নেটওয়ার্ক বহাল রেখে এই সোশ্যাল সেফটি নেটওয়ার্কের মধ্যে আমরা ডিজিটালাইজড ফর্মে মানুষের সামাজিক নিরাপত্তা এবং উন্নয়নের ব্যবস্থা করব। সাহসী পদক্ষেপ। খসরু ভাই ভালো বাংলা। আমি বাজেটের ভিতরে আর যাচ্ছি না, সেটা অর্থমন্ত্রী সাহেব বলবেন। মাননীয় স্পিকার, এই বৈশ্বিক অর্থনীতির একটা জটিল এবং বহুমুখী পরিবর্তনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। একদিকে ভূ রাজনৈতিক অস্থিরতা, সাপ্লাই চেইন, সরবরাহ শৃঙ্খলের ভাঙন, অন্যদিকে জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং মূল্যস্ফীতির, মুদ্রাস্ফীতির চাপ। এগুলো সবগুলো এই ক্রান্তিকাল অতিক্রম করে আমরা যখন এই বাজেটটা দিচ্ছি, তখন আমাদের একটা বিষয়ে খুব গুরুত্ব দিতে হবে। আমি কঠিন ইংরেজিগুলো বলছি না, বাংলাতেই বলছি। নোবেল বিজয়ী জোসেফ স্টিগলিটজের বক্তব্য, গ্লোবালাইজেশন টুডে is in retreat because it was mismanaged. We forgot that trade is a means to an end, not an end itself. মানে বাংলাদেশের মতো দেশের জন্য এই বক্তব্য অত্যন্ত প্রাসঙ্গিক। আমরা বাণিজ্য করি বেঁচে থাকার জন্য, কিন্তু আমরা যেন বাণিজ্যের দাস না হয়ে যাই। আমাদের বাজেট কেবল টিকে থাকার নয়, প্রতিযোগিতারও। এই বাজেটকে সেগুলো খেয়াল রাখা হয়েছে এবং আশা করি সেটার রেজাল্ট আমাদের জনগণ পাবে। আরো সেই একই নোবেল জয়ীর আরো উক্তি আছে, যেমন আমরা মাল্টি পোলার ইকোনমিক অর্ডারের মধ্যে আছি, যেটা ইকোনমিক অর্থ ব্যবস্থার উত্থান। এখানে মার্কিন ডলারের পাশাপাশি উদীয়মান অর্থনীতির মুদ্রাসমূহ বিশ্ববাজারে বাণিজ্যে প্রভাব বিস্তার করছে। এই অবস্থায় জিও ইকোনমিক ফ্র্যাগমেন্টেশনে আমরা এই বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের নিজস্ব সামষ্টিক অর্থনীতি নীতি পুনর্বিন্যাস আমাদেরকে করতে হয়েছে। আমরা সেজন্য বলতে চাই, প্রোডাক্টিভিটি ইজ নট এভরিথিং, বাট ইন দ্য লং রান ইট ইজ অলমোস্ট এভরিথিং। তাই আমাদের এইবারের বাজেটের মূল দর্শন হলো উৎপাদনশীলতা বৃদ্ধি, মানব সম্পদ উন্নয়ন এবং প্রযুক্তিগত রূপান্তর, ডিজিটাল এন্ড স্মার্ট ট্রান্সফরমেশন। আমরা বাজেট প্রণয়নের সময় বিশ্বের অনেক অর্থমন্ত্রীদের অভিজ্ঞতা থেকে আমরা শিক্ষা নেই। তার মধ্যে আধুনিক সিঙ্গাপুরের রূপকার লি কুয়ান ইউ এবং তার সফল অর্থমন্ত্রী ডক্টর গো খোং, তারাও হিসাব করে দেখিয়েছেন কিভাবে সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার করে একটি দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করা যায়। তারা যখন স্বাধীনতা পায়, মাননীয় স্পিকার, ওখানে সমুদ্রের পানি আর বালি ছাড়া, সিলিকন ছাড়া কিছুই ছিল না। সেই রকম একটা দেশকে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির পর্যায়ে নিয়ে গিয়েছে নেতৃত্ব। আশা করি আমরা যে নেতৃত্ব পেয়েছি অত্যন্ত বিনয়ী, অত্যন্ত দূরদর্শী এবং পরিশ্রমী, আর কৃতিত্ব জেনে নিতে চান না, তার পক্ষে সেটা সম্ভব। আমি প্রেজ করছি না, মাননীয় স্পিকার। আমরা যে এই 4 মাস যে টার্ময়েলের উপরে ছিলাম, বটমলেস বাস্কেটের উপর আমরা শুরু করেছি, সেটা আমরা এই 4 মাসে যে কমফোর্টটা এখন দিতে পেরেছি, তার বলবো সিংহভাগ কৃতিত্বের দাবিদার আমাদের প্রধানমন্ত্রী।